শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শেখ রেহেনা, জয় ও পুতুল সহ 268 জনের নামে হত্যা চেষ্টা মামলা। এরপরে জানিয়ে দেব পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। সর্বশেষ জানিয়ে দেব 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে, মন্তব্য করেছেন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ রেহেনা, জয় ও পুতুল সহ 268 জনের নামে হত্যা চেষ্টা মামলা। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মোহাম্মদ আলহাজ নামে এক শ্রমিককে গুলি করে হত্যা চেষ্টা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, ছেলে মেয়ে, সাবেক মন্ত্রী ও নেতাকর্মী সহ 268 জনের নামে একটি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাত 12টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইডেন কলেজ মহিলা কলেজের ছাত্রলীগের সভাপতি রিভা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসারুজ্জামান শাওন ও ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি সহ 268 জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করা হয়। বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম। মামলার বাদী মোহাম্মদ আলহাজ সিরাজগঞ্জের সদর উপজেলার শায়েখ শেখ এলাকার বাসিন্দা শাহিদের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ব্যবসা করেন। মামলার আরও 200 থেকে 300 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদী মামলায় উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই বিকাল 5টার দিকে মামলার বাদী মোহাম্মদ আলহাজ বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল দেখতে পায়, মিছিলে যুক্ত হন। এর পরপরই মামলার আসামিরা সশস্ত্র অবস্থায় মিছিল হামলা চালায়। হামলায় তারা আগ্নেয়াস্ত্র, শটগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট পাটকেল এবং ধারালো অস্ত্র ব্যবহার করে। হামলাকারীদের গুলিতে বাদীর পেটের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার সময় আরো 10-20 জন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা বাদীকে সাইনবোর্ড প্রো অ্যাক্টিভিট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। বাদী দাবি করেন আসামিরা হাসপাতালগুলোতে আহতদের হত্যা করার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে এবং বাদী সহ অন্যদের হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বাদী মামলা করতে গেলে থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে তিনি আদালতে মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আদালতের নির্দেশে আমরা মঙ্গলবার গভীর রাতে থানায় মামলা নিয়েছি। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাব মেশিন গান, SMG 9 SM পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের ডিসির পক্ষ থেকে। কেউ কেউ শটগান ও ছররা গুলির ব্যবহার বন্ধনের প্রস্তাবও দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে। আগামী 16 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে শুরু হবে 3 দিনের ডিসি সম্মেলন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম ডিসি সম্মেলন। প্রতি বছর ডিসি সম্মেলনের আগে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে নানা বিষয়ে প্রস্তাব চায় মন্ত্রী পরিষদ বিভাগ। এবারও চাওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এবারে ডিসি সম্মেলন সামনে রেখে 3 শতাধিক প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবগুলো যাচাই বাছাই চলছে। তার মধ্যে কিছু প্রস্তাব পুলিশ সংশ্লিষ্ট। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ ছাড়াও জেলা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাজ নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চাওয়া হয়েছে ডিসিদের পক্ষ থেকে। সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ প্রস্তাব লিখেছেন। জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ডিসি, উপজেলা পর্যায়ের সভাপতি থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ডিসি ও ইউএনওদের কোনো দপ্তরে নিয়ন্ত্রণ নেই। ফলে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাজ দিয়ে প্রতিবেদন দেওয়ার বিষয়টি ডিসি ও ইউএনওদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটি আলোচনায় এসেছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। সরকারের প্রাথমিক হিসাবে এই অভ্যুত্থানে 826 জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভ দমনে নির্বাচার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। যদিও বিক্ষোভ নিয়ন্ত্রণে লাঠিপেটা, গরম পানি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ এবং শটগানের ছররা গুলির মতো অস্ত্রের ব্যবহার চেয়ে বেশি কল্পনাযোগ্য কথা নয়। এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন ছিল একটি, কারো কারো ক্ষেত্রে 2টি চিহ্ন দেখছেন স্বজনেরা। মানে হলো এসব গুলি প্রাণঘাতী ছিল। ছররা গুলিতেও মানুষের মৃত্যু হয়েছে। গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হয়েছেন পুলিশের ছররা গুলিতে। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। নতুন সরকার নানা খাতের সংস্কারের জন্য 11টি কমিশন গঠন করেছে, যার একটি পুলিশ সংস্কার কমিশন। এমন পরিপ্রেক্ষিতে ডিসিদের পক্ষ থেকে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সংক্রান্ত প্রস্তাব এলো। প্রাণঘাতী ও ছররা গুলি নিয়ে প্রস্তাব দেন সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। তিনি প্রস্তাবে উল্লেখ করেছেন, জনবিশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী অস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধ করার প্রয়োজন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের অভিজ্ঞতায় দেখা যায় যে ছররা গুলি মানবদেহে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত প্রভাব ফেলে। জানতে চাইলে শের মাহমুদ মুরাদ 4 জানুয়ারি প্রথম আলোকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে তার উপলব্ধি হয়েছে যে পুলিশের হাতে শটগানও থাকা উচিত
নয়। চিকিৎসকেরা একই কথা বলেছেন, তাই তিনি প্রাণঘাতী ও ছরোরা গুলির নিষিদ্ধের কথা বলেছেন। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রজন হোসেন ডিসেম্বর মাসে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার ও বক্তব্যে বলেছেন, কমিশন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার সুপারিশ করবে। অন্যদিকে পুলিশও একই ধরনের সংস্কার আনার চিন্তা করেছে। প্রশ্ন হলো, পুলিশের হাতে কি একেবারে প্রাণঘাতী অস্ত্র থাকবে না? বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ের কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন প্রথম আলো। তারা একটি ভিন্ন যুক্তিও দিয়েছেন। ঢাকা জেলার একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রথম আলোকে বলেন, এখন অনেক ডাকাতের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকে। ডাকাত ধরতে গিয়ে পুলিশ কি অবস্থায় করবে? তিনি বলেন, অনেক জেলা আছে স্পর্শকাতর, যেখানে অপরাধী ও বিশৃঙ্খলকারীরা শটগান পাওয়া দেয়, সেখানে পুলিশ কি অস্ত্র নিয়ে মাঠে যাবে? এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশের হাতে যদি প্রাণঘাতী অস্ত্র না থাকে, তাহলে এই বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। পুলিশ সূত্র জানায়, এখন পুলিশ বাহিনীতে 7.62 এবং 9mm ক্যালিবারের অস্ত্র ব্যবহার আছে, তবে 9mm পিস্তলের ব্যবহারই বেশি। এছাড়া পুলিশের কাছে 7.62mm চাইনিজ রাইফেল, সাব মেশিন গান, এসএমজি ও লাইট মেশিন গান এলএমজি রয়েছে। গোলাবারুদ বিশেষজ্ঞ একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে গত জুলাইয়ের কথা বলে প্রথম আলোকে জানতে পারে, 9mm পিস্তলের গুলির কার্যকরী সীমা ইফেক্টিভ রেঞ্জ 50 মিটার, তবে অবস্থান ভেদ কয়েকশো মিটার দূরত্বে আঘাত করলেও তা প্রাণঘাতী হতে পারে। আধা স্কোয়ার সেমি অটোমেটিক 7.62 এর চাইনিজ রাইফেলের গুলি 300 মিটারের মধ্যে কারো শরীরে লাগলে তা প্রাণঘাতী হয়ে ওঠে। আর কার্তুজের ধরনের ওপর নির্ভর করে শটগানের গুলি 40-50 মিটারের মধ্যে থাকলে প্রাণ নাশের কারণ হয়ে উঠতে পারে। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি নুরুল হুদা প্রথম আলোকে বলেন, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র একেবারে না রাখার প্রস্তাব অবিচার প্রসূত। প্রাণঘাতী অস্ত্র নিয়ে যদি পুলিশকে আক্রমণ করা হয়, তখন পুলিশ কি দিয়ে নিজেকে রক্ষা করবে? প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করা যেতে পারে। উল্লেখ করে তিনি বলেন, পুলিশের এশিয়ান নিয়ে প্রস্তাব দিয়েছেন অন্তত 3 জন ডিসি। তারা পুলিশ প্রতিবাদন 1943-এর 75-এর ধারা সামনে আনছে। এই ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট প্রতি বছর জানুয়ারি মাসে জেলায় কর্মরত পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাজ নিয়ে তার সাধারণ মূল্যায়ন বিভাগীয় কমিশনারের কাছে দেবেন। বিভাগীয় কমিশনার সেই প্রতিবেদনে নিজের মতামত যুক্ত করে তা পাঠাবেন সংশ্লিষ্ট রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শকের ডিআইজির কাছে। গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জেম আহমদ তার প্রস্তাবে বলেছেন, অনেক আগে থেকে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী মেলা ম্যাজিস্ট্রেটের প্রধান দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটকে মূলত পুলিশ বাহিনীর উপর নির্ভর করতে হয়, কিন্তু পুলিশ কর্মকর্তাদের সাবেক আচার আচরণ ও জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিফলিত হয় এমন বাৎসরিক প্রতিবেদন বিদ্যাসেন্দ্র পুলিশ প্রতিবেদনের ধারাটি কার্যকর নয়। এ কারণে প্রায় সরকার ও জেলা ম্যাজিস্ট্রেটদের বিতর্কিত পরিস্থিতিতে মুখোমুখি হতে হয়। জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, সামরিক শাসনকালে পুলিশ কর্মকর্তাদের নিয়ে ডিসিদের প্রতিবেদন দেওয়ার বিষয়টি অকার্যকর হয়ে যায়। এটি চালু নিয়ে পুলিশের আপত্তি আছে। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে, মন্তব্য করেছেন উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যবস্থা করা, যেখানে সরকার থেকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। তাই আমরা এই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়েছি, কিন্তু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষণা করবে। তাই আমরা 31শে ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐক্যমতকে প্রাধান্য দিয়েছি। দুঃখজনক বিষয় হলো 31শে ডিসেম্বরের পত্র প্রতিদিন কেটে গেলেও সরকার এখনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যারা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ও সব শ্রেণী পেশার মানুষকে অগ্রসনের মধ্য দিয়ে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। গতকাল কুমিল্লা জেলার সাহারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ শেষে শহরের টাউন হল মাঠে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে পুলিশ লাইসেন্স থেকে শুরু কন্দিরবার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে জনসংযোগ করেন। হাসনাত বলেন, ঘোষণাপত্র অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। 47, 71 ও 24-এর যে ধারাবাহিকতা, সেখানে সুস্পষ্ট তার বর্ণনা থাকতে হবে। তারা সেটাকে আমরা কোন পরিস্থিতিতে মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি তার বর্ণনা থাকতে হবে। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘোষণাপত্র থাকতে হবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াবো এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এই ঘোষণাপত্রে কি চায় তুলে ধরবো, যাতে 24 পরবর্তী বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী মাথাছাড়া না দিতে পারে। তিনি বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে আহত ও শহীদদের পারিবারিক গুরুত্ব দিয়ে দেখার কথা ছিল সরকারের, কিন্তু এখনো আহতদের ও শহীদদের পরিবারের আর্তনাদ শুনি। আমরা দেখেছি জুলাই ফাউন্ডেশনের আহত ও শহীদদের পরিবার আমলাতান্ত্রিক জটিলতায় শিকার হয়েছিল। বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশের যেন কোনো আমলতান্ত্রিক জটিলতা না থাকে। কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে একটি শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়েছিল উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসনার নির্গমের কারণ ছিল এই কুমিল্লা থেকে বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। কুমিল্লা
কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে। 24 পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের কথা বলা হচ্ছে সেটির যাত্রা কুমিল্লা থেকে শুরু হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে মাঝে মধ্যে দেখাই দেয়নি, বলতে শুনি সিন্ডিকেটের হাত, চাঁদাবাজি হাত ও টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদের আমরা দোহাই দেই, এখানে আনেনি অজুহাত দেওয়ার জন্য, এখানে আনেনি, আপনাদের এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। যেই হাত চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সেই হাত ভেঙে দিতে হবে। আপনাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। 5ই আগস্টের আগে আমাদের যে অবস্থা ছিল, আমাদের সে অবস্থান অব্যাহত থাকবে।